ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। রোববার আইজিপির কাছে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি। বলেন, ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া অসংখ্য মামলার ভিত্তিতেই এই সিদ্ধান্ত। ক্ষমতা ধরে রাখতে জুলাই আগস্ট অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি 15 বছরের শাসনামলে গুম ও হত্যার নির্দেশ সহ অসংখ্য অপরাধ সংঘটিত হয় সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে, বললেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি উদ্বোধনে তিনি এই কথা বলেন। বিএনপি নেতা বলেন, ইতিহাসে যার যতটুকু অবদান বিএনপি তার প্রাপ্য সম্মান দিতে চায়। তিনি বলেন, খন্দকার মুশতাক রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়েছিলেন, তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ছবি পুনরায় স্থাপন করেন। জনগণের জন্য কাজ করতে বেশি দিন প্রয়োজন নেই মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার ভেতর থেকে তাগিদ দরকার। কিন্তু সময় তো সবসময় একরকম যায় না, যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছিল। আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ হোক তা চায় না বিএনপি, এমন মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটের মাধ্যমে জনগণই প্রত্যাখ্যান করবে আওয়ামী লীগকে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এই কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে টেক ব্যাক বাংলাদেশ নাগরিক ভাবনা নামের আলোচনা সভা আয়োজন করে ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার্স রাইটস। সেখানে বক্তারা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো বক্তব্য অন্তর্বর্তী সরকারের কাছে শুনতে চায় না জনগণ। প্রয়োজনীয় সংস্কার ছাড়া আর কোনো কাজে সময় নষ্ট করা উচিত না। তিনি বলেন, অনির্বাচিত সরকারের মেয়াদ দীর্ঘস্থায়ী হলে তা গণতন্ত্রের জন্য সুফল বয়ে আনে না বলেও মন্তব্য করেন আমির খসরু। আপনি গণতন্ত্রের কথা বলবেন আর নতুন নতুন বয়ান সৃষ্টি করে জনগণকে বাইরে রেখে সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবেন, সেটা গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মানুষের কাছে। আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে, এগুলো টিকে থাকে না। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল করতে হবে। নিউমার্কেট থানার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় বরগুনায় 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে 6 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান শুনানি শেষে রিমান্ডে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে শম্ভুকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্র আন্দোলনের ঘটনায় কয়েকটি মামলার আসামি সাবেক এই এমপি। এদিকে একই মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে। এই হত্যার সঙ্গে যারা জড়িত সবকিছু জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তার আইনজীবীরা তার রিমান্ড বাতিলের দাবিতে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। তিনি ছিলেন না এবং এই মামলার সাথে সম্পৃক্ত কোনো বিষয়বস্তুর সাথে তিনি ছিলেন না। তাকে এই মামলায় শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য নেওয়া হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ। তার রিমান্ড বাতিল পূর্বক আমরা জামিনের জন্য প্রার্থনা করেছি। রাজধানীর 300 কিলোমিটার খালের 120 কিলোমিটারই দখল হয়ে গেছে। এসব জায়গায় নির্মাণ হয়েছে বহুতল ভবন। দখলের কারণে কোনো কোনো খাল হয়েছে সরু নালার মতো। এসব খাল উদ্ধারে গঠিত কমিটি এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগে খালের জায়গা চিহ্নিত করতে হবে, তারপর উচ্ছেদ অভিযান। রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল এটি।
খালের জায়গা দখল করে গড়ে উঠেছে অটোরিকশার গ্যারেজ ও বহুতল ভবন। আগে ছিল আওয়ামী লীগ অফিস, এখন বিএনপির। এই যে এত বড় দল, ওই যে ওইদিকে বাড়ি দল, পুরো দেশ দল, সেইটা না পাই আপনি খাল পারে আইছেন, এই যে বেটারা স্কুল ব্যান্ডেন রাহে ওই নাইছেন এই যে দেখতে। যতদূর চোখ যায় খালে শুধুই দখলের থাবা। কোথাও কোথাও ভবন নির্মাণ করায় খাল হয়েছে নালা। এই বিএনপি, ওই জামাত ইসলাম, ওই আওয়ামী লীগ, আর সবাই আসে আবার দখল করে, যে যার মতো দখল করে চলতেছে। এইভাবেই সিস্টেম ওই একের পর এক স্টেপ বাই স্টেপ চলতেছে। খাল তো মনে করেন আপনি নিছেন, আমি নিছি, আপনি বাড়ি করছেন, আমি বাড়ি করছি, আমি এটা মনে করেন কাল বরট করছি, আপনি বরট করছেন। ঢাকা মহানগরীর ৭৫টি খালের বেশিরভাগই দখল হয়েছে। গবেষণা সংস্থা RDRCর হিসেবে ৩০০ কিলোমিটার খালের ১২০ কিলোমিটারই বেদখল। বিশেষজ্ঞদের অভিযোগ, সব হাউজিং প্রতিষ্ঠান ও প্রভাবশালীরা খাল দখল করেছে। রাষ্ট্রীয় যে হাউজিং কোম্পানিগুলো ছিল, গণপূর্তের হাউজিং এবং রাজুকের, তারা এক ধরনের দখল করেছে এবং এটাকে উৎসাহিত হয়ে পরবর্তীতে প্রাইভেট সেক্টরে যে হাউজিং কোম্পানিগুলো আছে, ইনক্লুডিং বসুন্ধরা থেকে শুরু করে আফতাবনগর, বনশ্রী, মিরপুর ইস্টার্ন হাউজিং, এরা হচ্ছে তার পরবর্তী ধাপে খালগুলো আসলে দখল মানে ভরাট করে তারা হাউজিং কোম্পানি করেছে। দখল ও দূষণমুক্ত খালকেন্দ্রিক ব্লু নেটওয়ার্ক গড়তে কমিটি করা হয়েছে। এরই মধ্যে কাজ শুরু করেছেন তারা। সেগুলো তো আমাদের উচ্ছেদ করতেই হবে আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এখানে তো সুযোগ নাই যে খালের জায়গা দখল করে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে। আমরা এই বিষয়ে আমাদের এক্সিকিউশন লেভেলে আমরা তো কাজ করবই, আগে আমরা প্ল্যানটা করতে চাই কিভাবে করব। ১৫টি খাল খনন করলেই ঢাকার জলাবদ্ধতার সমস্যা অনেকটাই সমাধান হবে বলে জানান বিশেষজ্ঞরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী গুলিস্তানের মতিউর রহমান পার্কে ভ্রাম্যমাণ দোকান ও হকারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সকাল 11টার দিকে গুলিস্তান এলাকায় এই অভিযান শুরু হয়। অভিযানে ডিএমপি, সেনাবাহিনী ও সিটি কর্পোরেশনের কর্মীরা অংশ নেন। পুলিশ কর্মকর্তারা জানান, দিনের বেলা হকার উচ্ছেদে সড়কে অভিযান চালালে তারা পার্কে ভ্যান লুকিয়ে রাখত। এ কারণে পার্কে অভিযান পরিচালনা করা হয়। তবে হকারদের দাবি, সিটি কর্পোরেশনের পার্কিংয়ের টিকিট নিয়েই ভ্যান রাখত তারা। এজন্য প্রতি রাতে ৫০ টাকার টিকিট কাটতে হতো। তবে সিটি কর্পোরেশন বলছে, গাড়ি পার্কিংয়ের জায়গায় ভ্যান রাখার সুযোগ নেই। আগের রাতে মাইকিং করার অভিযানের সময়ে হকার উপস্থিতি অপেক্ষাকৃত কম ছিল। আমাদের বক্তব্য ছিল যে এই গাড়িগুলো যায় কোথায়? এই রাস্তা থেকে আমরা যখন প্রতিদিন 4 বার করে অভিযান চালাই, দেখে যে মুহূর্তে ওনারা চলে যায়, আবার কিছুক্ষণ পরে আবার আসে, তখন আমরা জানতে পেরেছি এগুলো ভিতরে ঢুকে। তো সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশনকে আমরা রিকোয়েস্ট করে তাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, এখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, সবাই সম্মিলিতভাবে অভিযানটা পরিচালিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের আদেশ বহাল থাকবে। মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। পরে বেক্সিমকো ফার্মার আইনজীবী মুস্তাফিজুর রহমান জানান, রিসিভার নিয়োগ নিয়ে জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বের দ্বৈত বেঞ্চকে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে 5 সেপ্টেম্বর এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট রুল সহ এই আদেশ দেন। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে এবং গ্রুপটির কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় 6 মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ রুহুল আমিনকে রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অনারেবল অ্যাপিলেট ডিভিশন 2 সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশটা স্থগিত করে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির কানেকশনে শুধুমাত্র স্টেটা কার্যকর হচ্ছে এখন, বাট গ্রুপের অন্যান্য কোম্পানির বিরুদ্ধে হাইকোর্টের আদেশ যা ছিল এখনও তাই আছে। যতক্ষণ পর্যন্ত না এই মামলা নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রিসিভার নিয়োগের যে আদেশ ছিল সেই আদেশটা শুধুমাত্র বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জন্য স্থগিত রাখা হয়েছে। অন্যান্য ক্ষেত্রে রিসিভার নিয়োগের যে আদেশ হাইকোর্ট বিভাগের, সেটা বহাল থাকবে। সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির আবেদন শুরু হয়েছে। বেলা 11টা থেকে অনলাইনে আবেদন করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। আগামী 30 নভেম্বর বিকেল 5টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। আবেদন শেষে ডিজিটাল লটারির মাধ্যমে স্কুলগুলোতে শিক্ষার্থীদের বাছাই ও ভর্তি চূড়ান্ত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, এবার ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 110 টাকা। টেলিটকের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।
জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী প্রথম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স 6 বছরের বেশি হতে হবে। কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের 1 জানুয়ারি শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স 5 বছর অথবা 31 ডিসেম্বর তারিখের সর্বোচ্চ 7 বছর পর্যন্ত হতে হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ 5টি পছন্দের বিদ্যালয়ে নাম দিতে পারবে। সরকারি বেসরকারি স্কুলসমূহে একটি শ্রেণীর কোনো শাখাতে 55 জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না। শেরপুরে অপহরণের 7 দিন পর অভিযুক্ত রবিনের বাড়ির থেকে মিলেছে কলেজ শিক্ষার্থী সুমন মিয়ার মরদেহ। এই ঘটনায় রবিন সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেম নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকারও করেছে রবিন। তদন্তের পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। গত 4 নভেম্বর বিকেলে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন সুমন মিয়া। পথে শেরপুর শহরের বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড়া এলাকায় সহপাঠী আন্নার উপস্থিতিতে কয়েকজন যুবক জোর করে অটোরিকশায় উঠিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। স্বজনদের অভিযোগ, রবিনের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল আন্নার। একই কলেজে পড়ার সুবাদে সুমনের সাথে প্রেমে জড়িয়ে পড়ে আন্না। এরই জেরে সুমনকে অপহরণ করে হত্যা করে অভিযুক্ত রবিন। কি করছে এটা? স্টার্ট করে আমারই ডাহাতি করে দিছে, ফ্যামিলিটা ডাহাতি করে দিছে। আমি আর ফাঁসি চাই। তদন্ত হওয়া দরকার, এর সাথে কে কে জড়িত আছে, একাই কাজটা করতে পারেনি কখনো। তো আমি এলাকাবাসী হিসেবে একটা সুস্থ তদন্ত চাই। ভিকটিম রনির বাসা থেকে এখানে পিছনে উত্তরা হসপিটালের পিছনে বাসা, এখান থেকে আমাদের সম্মুখে এই ছেলেটাকে মৃত সুমনকে মাটি থেকে উত্তোলন করা হয়। এরই জেরে 11 নভেম্বর ভোরে সহপাঠী আন্না ও তার বাবা আজিম মাস্টারকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত রবিনকে। রবিনের স্বীকারোক্তিতেই ওই রাতে অপহৃত কলেজ ছাত্রের মরদেহ বাসার মাটির নিচ থেকে উদ্ধার করে পুলিশ। একেবারেই হলো ইনিশিয়াল স্টেজ। আমাদের মূল উদ্দেশ্যটা ছিল হলো যে সুমন কোথায় আছে, সুমনকে হলো খুঁজে বের করা। দুঃখের বিষয় যে সুমনের ডেড বডিটা আমরা হলো পেলাম। এর সাথে কারা কিভাবে জড়িত আমরা নিশ্চয়ই হলো তদন্ত করে দেখব। রোববার রাতে সুমন মিয়ার বাবা বাদী হয়ে বাবা মেয়ে সহ 3 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরো 2 থেকে 3 জনকে আসামি করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জের উপসহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিমের বিরুদ্ধে সরকারি জলাধারের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এতে চাষের অযোগ্য হয়ে পড়েছে প্রায় 100 বিঘা আবাদি জমি। এদিকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন। তবে অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রেজাউল করিম। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দশশিকা গ্রামের এই বাড়িটি বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিম তালুকদারের। তার বিরুদ্ধে সরকারি জলাধারের মুখ বন্ধ করে নির্মাণের অভিযোগ উঠেছে। এতে সামান্য বৃষ্টিতেই পানি জমে ফসলি জমি ডুবে থাকে 12 মাস। তাই প্রায় 100 বিঘা ফসলি জমি চাষাবাদে বিপাকে স্থানীয় কৃষকেরা। তাদের অভিযোগ, আওয়ামী লীগ শাসন আমলে প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় তৈরি করা হয় বাড়িটি। এরপর জলাধারের মুখ বন্ধ করে দেয়া হয়, মানা হয়নি এসিল্যান্ড, ইউএনও ও কৃষি কর্মকর্তার নির্দেশনাও। সরকারি রাস্তা মাটি ফেলা এটা বরাদ করে রাখছে, সেদিন পানি বাড়ার পারতেছে। বাড়ি নেওয়ার কারণে আটকা দেওয়ার পরে ওখানে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হয়ে যাওয়ার পরে আর কোনো ফসল হয় না। জলাবদ্ধতা দূর করে কৃষকের জমি আবাদের জন্য দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন উপজেলা কৃষি কর্মকর্তা। জমিটাকে আবাদযোগ্য করার জন্য আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলবো এবং যত দ্রুত সম্ভব এই কৃত্রিম জলাবদ্ধতা বা যেটি হোক এটা একটা সমাধানের একটা পথ আমরা বের করার চেষ্টা করব। সরকারি জলাধার উন্মুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক ও দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসনও। আমরা এই বিষয়ে যথাযথ তদন্ত করব এবং যদি ওখানে খাস জমি থেকে থাকে আমরা উদ্ধার করব, সেখানে আমরা আবার যাতে পানি জলপ্রবাহ ঠিক থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। ওনাকে নোটিশও দেওয়া হয়েছিল ওটা ছাড়ার জন্য, যদি উনি স্বেচ্ছায় এখন না গেলে সেটা আমরা আইনি ব্যবস্থা নেব। জলাবদ্ধতার আগে এসব জমিতে ইরি, বোরো ধান, পাট, সরিষা, তিল সহ নানা ফসল আবাদ করা হতো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রমিকদের অবরোধ প্রত্যাহার করায় 3 দিন পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। যানজট কমে আসায় কমেছে যাত্রীদের ভোগান্তিও। সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় গাজীপুরে শিল্পাঞ্চলের সবগুলো কারখানায় উৎপাদন চলছে।
এর আগে সোমবার বিকেলে অবরোধ প্রত্যাহারের মাত্র 2 ঘন্টার মধ্যে আবারও মহাসড়ক আটকে দেয় টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। পরে মালিকপক্ষের সাথে আলোচনা শেষে প্রশাসনের আশ্বাসে সোমবার রাত 10:15টায় অবরোধ প্রত্যাহার করেন তারা। অবরোধ তুলে নেয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 3 দিন পর শুরু হয় যান চলাচল। 4 মাসের বকেয়া বেতনের দাবিতে শনিবার সকাল থেকে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়েছিলেন 6টি কারখানার শ্রমিক। লক্ষ্মীপুরে সড়কে সিএনজি অটোরিকশা সহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পরিবহন শ্রমিকরা। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এ সময় সমাবেশে বক্তারা বলেন, লক্ষ্মীপুরে 5 উপজেলার বিভিন্ন সড়কে প্রায় 10,000-এর বেশি সিএনজি অটোরিকশা সহ ছোট বড় পরিবহন চলাচল করে। এ সময় নানা অজুহাতে শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে একটি চক্র। চাঁদা না দিলে সড়কে পরিবহন শ্রমিকদের বিভিন্ন হয়রানি করে থাকে তারা। সড়কে হয়রানি ও চাঁদাবাজি বন্ধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন পরিবহন শ্রমিকরা। রমজান মাস আসার আগে ভোজ্য তেল সহ 11টি খাদ্যপণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোজায় পণ্যের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত। সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এসব পণ্য 90 দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। এই সুবিধা আগামী 31 মার্চ পর্যন্ত। রোজায় ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে এই নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা। এসব পণ্য হচ্ছে চাল, গম, খেজুর, চিনি, ভোজ্য তেল, ছোলা, ডাল, ডিম, মটর, পেঁয়াজ ও মশলা। এর আগে গত বছরও 8টি পণ্য আমদানিতে এই সুবিধা দেওয়া হয়েছিল। নারায়ণগঞ্জের কাঁচপুরে রাস্তায় ওয়েল্ডিংয়ের সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 7 জন দগ্ধ হয়েছে। সোমবার রাত 11টার দিকে সোনারগাঁও উপজেলার সোনাপুরের লাভলি সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় 3 জন শ্রমিক সহ 4 জন পথচারী দগ্ধ। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রাথমিক চিকিৎসার পর তাদের 4 জনকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন সর্বোচ্চ 22% দগ্ধ হয়েছেন, বাকিদের দগ্ধের মাত্রা 20%-এর নিচে। দগ্ধদের পরিবারের সদস্যরা বলছেন, রাস্তায় কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। ঝালাইয়ের কাজ করার সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। ওয়েল্ডিংয়ের কাজ করতেছিল, তখন গ্যাসের লিকেজ ছিল, সেটা তার আমরা কেউ দেখা হয় না। তো সেক্ষেত্রে ওইখানে গ্যাসের লিকেজ যেখানে ছিল ওইখান থেকে আবার মানে ওই যে কারেন্টের একটা ফ্যানের ছাড়া ছিল, ওই ফ্যানের সাথে গ্যাস গেছে। গ্যাসের যা মানে ওই যারা বসেছিল পায়ে হাতে মানে বার্ন হয়েছে আর মুখে। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। সকালে বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে চিকিৎসক সংগঠন ড্যাব। এর আগে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি পালন করেছে বিএনপি। সকালে কুমিল্লা টাউন হলে এই কর্মসূচির আয়োজন করে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। সকাল থেকে বিনামূল্যে চিকিৎসা নিতে আসেন সাধারণ মানুষ। রোগীদেরকে দেখা এবং রোগীদেরকে ওষুধ দেওয়া, এই কর্মসূচি চালু করেছে, যেটা মানুষের উপকারে আসে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, যে দল মানুষের পাশে দাঁড়ায়, মানুষের সেবা করে। পার্বত্য জেলা খাগড়াছড়িতে শীত মৌসুম আসার আগেই বেড়ে গেছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি সদর হাসপাতালে। শয্যা সংকটে বারান্দায়ও চলছে চিকিৎসা। রোগীদের বেশিরভাগই শিশু। জনবল সংকটের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে শ্বাসকষ্ট, জ্বর নিয়ে প্রতিদিনই আসছে নতুন রোগী। দেখা দিয়েছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপও। ওয়ার্ডে জায়গা না হওয়ায় চিকিৎসা চলছে বারান্দাতেও। গত কয়েকদিন ধরে অতিরিক্ত রোগী আসায় তৈরি হয়েছে শয্যা সংকট। 15 শয্যার শিশু ওয়ার্ডে রোগী আছে অর্ধশতাধিক। প্রতিদিন বহির্বিভাগে কয়েকশো রোগীকে দেয়া হচ্ছে চিকিৎসা। একজন রোগী অনেক জনবল কম থাকায় বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মীরা। এখনো পর্যন্ত
জনবলভাবে পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে আমরা এত রোগীর সঠিক পরিমাণে যে সেবাটা দেওয়া প্রয়োজন তাদেরকে সে সেবাটা আমরা দিতে পারছি না। শহরের তুলনায় দুর্গম এলাকার মানুষ অসুস্থ হচ্ছে বেশি। শিশুদের সুস্থতার জন্য সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। অনেক দুর্গম এলাকায় যারা বসবাস করে ওইসব এলাকাতে আগত বাচ্চাগুলো অনেক বেশি খারাপ হয়ে আসছে। আর এক্ষেত্রে বাচ্চার মায়েদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, বিশেষ করে এই সময়ে বাচ্চার যত্নটা আবশ্যক, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতাটা। এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমাদের নিউমোনিয়া থেকে শুরু করে ডায়রিয়া পর্যন্ত আমরা আপনাদের প্রতিরোধ করতে পারি। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গেল 16 বছরে চট্টগ্রাম মহানগরীতে নতুন কোনো আবাসন প্রকল্প তৈরি করতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সবশেষ 2 প্রকল্প এরই মধ্যে পরিত্যক্ত হওয়ার পথে, বাকিগুলো নানা সমস্যায় জর্জরিত। এসব প্রকল্পে এখনও ঘরবাড়ি তৈরি করতে পারছে না ভূমি মালিকরা। যদিও সিডিএ বলছে আবাসন প্রকল্পগুলো সচল করতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠার পর 60 বছরে নগরীতে 12টি আবাসিক এলাকা তৈরি করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ, যার 2/3 প্লট এখনও খালি। এর মাঝে কর্ণফুলী ও সলিমপুর আবাসিক এলাকা অনেকটাই পরিত্যক্ত। প্রকল্পে বরাদ্দ পাওয়া ভূমি মালিকরা বলছেন প্লট বানিয়েই দায়িত্ব শেষ করেছে সিডিএ। আবাসিক এলাকায় নিরাপত্তা, বিদ্যুৎ, পানির মতো মৌলিক নাগরিক সুবিধা তৈরির ক্ষেত্রে সংস্থাটি যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ। এছাড়া সিটি কর্পোরেশনকে কয়েকটি প্রকল্প হস্তান্তরও করা হয়নি। সিডিএ প্লট দিলেও, আমাদেরকে রেজিস্ট্রেশন দিলেও, এটাকে সিডিএ যে ইউটিলিটি বা বিভিন্ন অফিসিয়াল জিনিসগুলো আমাদের দেওয়ার কথা, সেগুলো তারা কিছুই করে না। বিশেষজ্ঞরা বলছেন আবাসিক এলাকা তৈরির আগে সম্ভাব্যতা যাচাই করা হয়নি, ফলে 4টি এলাকা বর্ষায় জোয়ারের পানিতে তলিয়ে যায়। এছাড়া সলিমপুর আবাসিকে নিরাপত্তা ও যাতায়াত সংকট এবং কর্ণফুলী আবাসিকে সুপেয় পানির সংকট রয়েছে। বাকিগুলো নানা সংকটে ধুঁকছে। যদি এই ফিজিবিলিটি স্টাডি করা হতো ভালোভাবে, তাহলে কর্ণফুলীতে এই প্রশ্নটা আগেই আসতো যে এখানে পানি পাওয়া যায় না, এবং সলিমপুরে এই প্রশ্নটা আসতো সামাজিকভাবে এই জায়গায় এখনও প্রস্তুত না মানুষ যাওয়ার জন্য। এসব প্রকল্পে বিকল্প উপায়ে ভূমি মালিকদের সেবা দেওয়ার কথা জানিয়েছে সিডিএ। আমরা ওটা ভান্ডারজুরি প্রকল্পের মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। ওয়াসার সাথে আমরা বসেছি এবং ওয়াসার প্রাক্তন যে এমডি ছিলেন তিনি আমাদের কোনো সহযোগিতা করেন নাই। আশা করছি বর্তমান সরকারে যে আমাদের প্রশাসক নেওয়া হয়েছে উনি আমাদেরকে সহযোগিতা করবে। ওই ওয়াসার যদি সাপোর্টটা আমরা পাই তাহলে এই আবাসিকরা কিন্তু পুনরুদ্যমে চালু করতে পারবে। আবাসিক প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় বড় আয় হারাচ্ছে সিডিএ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।